এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না, খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে। এই যে ঐক্যমত্য কমিশনের নামে আমরা যা যা করলাম, এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্রদ্রোহী মামলার আসামি না সবাই? 7 ক খ এগুলো দিয়ে। এই যে এখানে মান্যবর মজুমদার সাহেব আছেন, তো আমরা যখন when for the next phase people would be sent out to the guillotine and the gallows, who shall lead? Mr. মজুমদার shall lead. ওনার নেতৃত্বে আমরা ফাঁসির মঞ্চে যাব, কারণ আমরা সবাই এই সংবিধানের অধীনেই যদি মার্চ মাসে ডিসাইড করা হয় যে কমিশনের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদেরকে সবাই shall be sent out to the gallows. হ্যাঁ, আমার না, ওনার নিজের জন্য কমিশনের মিটিংয়ে যেন। তাহলে চিন্তা করে দেখেন, এই যে আমরা এতদিন ধরে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিরা মিলে এটা করলাম, কিসের ভিত্তিতে করলাম? চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সংবিধানে বলে দেওয়া আছে হের সাথে পরামর্শ কইরা হের নাম হের কাছে পাঠাইবো, হে অ্যাপ্রুভ কইরা তারা শপথ দিব, এটা বলা আছে। চিফ জাস্টিস কেমনে অ্যাপয়েন্টেড হয়েছে? এভাবেই চলতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সংবিধানটা কাইন্ড অফ এ প্রেসিডেন্স, কনভেনশন, ট্র্যাডিশন, প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি। প্রত্যেক জেনারেশনের একটা নিজস্ব লড়াই আছে। আমাদের সমস্যা হচ্ছে আমার আগের জেনারেশন, আমার আগের প্রজন্ম তার লড়াইটা দায় আকারে আমার উপরে শুধু পাস করে দেয়, তার দায়িত্বের ফেইলিউরটা সে নেয় নাই। এই জন্য দেখবেন যে প্রত্যেক পূর্ব জেনারেশন যারা আছেন, যারা আমাদের রাজনৈতিক অগ্রজ, তারা কখনোই আলোচনাটা করেন না তার জেনারেশন কিভাবে ফেল করেছে, কোথায় কোথায় ফেল করেছে, এবং ওই ফেইলিউরটাকে আমরা কিভাবে নতুন ডেলিভারি আকারে এখানে যোগ বিয়োগ করতে পারি, কাস্টমাইজ করতে পারি। সেই জায়গাতে আমরা বোধ করছি যে 24-এর গণ অভ্যুত্থানের একটা জেনারেশনাল ফাইট আছে। 71 যেভাবে আমাদের বাবাদের জেনারেশনাল ফাইট ছিল, তার বাবাদের, আমার দাদার যেভাবে 47 একটা জেনারেশনাল ফাইট ছিল, 90-তে আমার বড় ভাইদের একটা জেনারেশনাল ফাইট ছিল, তেমনি আমাদেরও ছিল 24 একটা ফাইট। এবং এই ফাইটটার দাড়ি নাই। লড়াই, জাতি গঠন, রাষ্ট্র গঠনের যে লড়াই, এই লড়াইটা হচ্ছে কমা দিয়ে চলতে হয়। মানে এর আর একটা পরের লড়াই আছে, মানে ওই জায়গাটাকে আপনার খালি রাখতে হয়। আমরা যে ছোটবেলায় পরীক্ষায় পড়েছি শূন্য স্থান পূরণ করেন, দেখবেন যে এইটা 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 এটা বলে দেয়, একটা বক্স খালি রাখে শূন্য স্থানটা পূরণ করবার জন্য। তো জাতির ইতিহাসের লড়াইটা হচ্ছে আমার 24-এর পরে আর একটা শূন্য স্থান তৈরি হয়ে আছে। এটাই হচ্ছে একটা বিপ্লব, একটা পরিবর্তন, একটা গণ অভ্যুত্থান, একটা যুদ্ধ, একটা ভোট, একটা সবকিছু ম্যাপ পরিবর্তন, এই সব কিছু মিলায় হচ্ছে সেই লড়াই। প্র্যাকটিক্যালি দেখেন যে আমাদের রাষ্ট্র গঠনের যে লড়াই, পৃথিবীর ইতিহাস বলছে মোটা দাগে 100 বছরের বেশি কোনো রাষ্ট্র থাকে না। মোটা দাগে আপনি যদি দেখেন, গত 100 বছরের মধ্যে পোল্যান্ড নামক দেশটা 2বার ম্যাপ থেকে হারায় গেছে, আবার 2বার আসছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তাকে দখল করে ফেলছে, দখল করে ম্যাপ চেঞ্জ করে ফেলছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যুদ্ধই তো শুরু হলো, ড্যানজিগ করিডর দখল করার মধ্য দিয়ে হিটলার পোল্যান্ডকে খায় ফেলছে প্রথম। আবার পোল্যান্ড তো রাষ্ট্র হিসেবে ফিরে এসছে। আবার দেখেন 100 বছর আগে কি বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র ছিল? ভারত নামে কোনো রাষ্ট্র ছিল? পাকিস্তান নামে কেউ ছিল? মালদ্বীপ, নেপাল, ভুটান, বার্মা, এই নামে কি কোনো রাষ্ট্র ছিল? ছিল না। তাহলে আমার আইডেন্টিটি, আমার জিওগ্রাফি কিন্তু একটা চেঞ্জেবল রিয়ালিটি। যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ব্যক্তির স্বপ্ন। একটা কমিউনিটি, একটা পলিটি যে ডেভেলপ করে, এই পলিটির আকাঙ্ক্ষা পরিবর্তন হয় না। তারা ফ্রেম চেঞ্জ করে, কিন্তু তাদের স্বপ্নগুলো তারা ভিন্ন ভিন্ন ভাষায়, ভিন্ন ভিন্ন জিওগ্রাফিতে বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদকে দেখতে হবে আমার ঐতিহাসিক আকাঙ্ক্ষার জায়গায়। দেখেন 2005 সালে যখন বঙ্গভঙ্গ হলো, আপনি যদি হিস্ট্রি পড়েন, এই ভূখণ্ডের মানুষ যে কি পরিমাণ ইন্সপায়ার্ড হয়েছিল, যে পূর্ব বাংলা, আসামের কিছু অংশ নিয়ে একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক শাখা হয়েছে, যেটার মাধ্যমে ব্রিটিশ কলোনিয়াল রুলাররা যারা আছে তারা কিঞ্চিত হলেও এখানে ডেভেলপমেন্ট করবে, কিছু কাজ করবে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচুর প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ দেখবেন ওই সময়টাতে প্রতিষ্ঠিত। স্কুলগুলো, কলেজগুলোর নামও দেখবেন ইন্টারেস্টিং, জুবিলি স্কুল, জুবিলি কলেজ, এরকম দেখবেন খুব বিখ্যাত বিখ্যাত বিভিন্ন জেলাতে স্কুল কলেজ আছে। এবং সেটা সেই সময়টাতে হয়েছে 1905 থেকে 1911। আবার দেখেন মুসলিম লীগ তার 1 বছর আগে হয়েছে 4-এ। মুসলিম লীগের কনফারেন্স দেখেন এখানে হয়েছে শাহবাগে। তো সেইখানে মুসলিম লীগের প্রতিষ্ঠা নিয়ে নিখিল ভারত মুসলিম লীগ,
মানে যেই মুসলমানরা মোঘল এম্পায়ার আকারে 1757, তারপরে হচ্ছে 1836 দিল্লি হারাইলো, এরপরে বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে পাঠাইলো, সেই যে ক্ষমতা হারানোর 500 বছরের গ্লোরি, সেখান থেকে সে দেখতে পাচ্ছে যে আবার একটা ইউনিটির জায়গা তৈরি হচ্ছে কিনা, কিন্তু সে আবার ফেল করলো। আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা 1921-এর যে লড়াই, নবাব সলিমুল্লাহ তার লাঠি উঠায় বড় লাটের টেবিলে থাপড়ায় বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন, টাকা দিচ্ছেন না কেন, এবং তার বডিগার্ড কিন্তু তাকে তো গুলি করছে। এই কথাটা কেউ বলে না। নবাব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। 2 দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি মানে রিয়েলিটিতে তাকে দাফন করা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে। আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন, তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে, আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য। লাহোর রেজলিউশন, পাকিস্তান আন্দোলন, এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা? আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই, বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র। 46-এর ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোনো প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই, এক্সেপ্ট ইন বেঙ্গল। তারা সরকার গঠন করেছে এখানে। কেন? ওই যে জমিনদারি প্রথা বিলুপ্ত করা হবে, ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব, আমরা প্রজা থাকবো না। তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র, জমিদারি প্রথা বিলুপ্ত করা, কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না। তার ভিতর একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে। আবার রাষ্ট্র প্রকল্পে হাত দিতে হয়েছে, আবার 71 তৈরি হয়েছে। তো এই কমাগুলোর কথা কেন বলছি? যে আজাদির লড়াইতে কোনো দাড়ি নাই। এই জন্য আমরা গণ অভ্যুত্থান নিয়ে যেভাবে গর্বিত, আমরা এটাকে সাকসেসফুল করতে চাই, অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না। কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে, কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি। এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে। যেভাবে 71-এর ঘোষণাপত্রে 17 এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে 1990 হবে, 2024 হবে, এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান, পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায়। অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে, আর কতটা পিসফুল হবে, কতটা ডেমোক্রেটিক হবে, এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে। এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে সংবিধান আসলে এখন নাই, ডিফ্যাক্টো ডেড। এই সরকার 106-এর সরকার না, 106-এর সরকার এটা না। যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না, খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে। অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড। এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে, উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা, আমরাও বলি কথা প্রসঙ্গে, আমরা অ্যাজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি, কারণ এটা অফিসিয়াল, এটা দাফন কাফন হয় নাই, এটা এখনো কবরস্থ করা হয় না, এটা এখনো মাটির উপরে আছে। এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি। এই জন্য মরহুম বলতেছি না, মরহুম সংবিধান বলি না, এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে, আমাদের গবেষণায় আমরা দেখেছি যে 43 থেকে 50-এর মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে। আমরা যারা ধরেন এক্সাম্পল দেই, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে, বলে দেওয়া আছে না? এই বাজেট নামক বস্তুটা তো এক জায়গাতে পেশ হওয়ার কথা। এই বছর বাজেটটা কোথায় পেশ হয়েছে? তাহলে বিটিভিতে পেশ হওয়া বাজেটের উপরে ভিত্তি করে whether the state and government can collect taxes and VAT, ভ্যালিড কোশ্চেন না? আমাদেরকে প্রশ্ন করার বিষয় না এটা? তাদের এই অথরিটি আছে কিনা? আজকে ধরেন অ্যাজ এ ট্যাক্স পেয়ার মিস্টার মজুমদার ইজ রিফিউজিং টু পে ট্যাক্সেস। সে বলল যে বাজেটটা সংসদে পেশ করবার কথা ছিল, অতএব এই বাজেটকে আমি ভ্যালিড মনে করি না এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি ট্যাক্স দিব না, এটা মজুমদার ভাই বললেন। ক্যান দ্য গভর্নমেন্ট এনফোর্স ট্যাক্স? তার বিরুদ্ধে কি মামলা করতে পারবে? মানে এই কোশ্চেনগুলো তো রেজ করবার সুযোগ আছে। তো প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা আসছে কোথা থেকে? হিস্টোরিক্যাল টি পার্টি মুভমেন্ট, বোস্টন পার্টিতে ফিরে যান,
সেই 17th-18th সেঞ্চুরিতে বস্টন টি পার্টির লোকরা ডিসাইড করছে যে whether the British Parliament can raise taxes or impose taxes upon the sugar businessman without consultation. থমাস জেফারসন ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে বলেছে নো দে ক্যানট। সেখান থেকে তো টি পার্টির আইডিয়া আসছে উইদাউট নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। হিস্টোরিক্যাল জায়গা যে ট্যাক্স কে আদায় করতে পারবে, যার রাইট টু গভর্ন আছে, যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে। তাহলে এই যে ট্যাক্সেশনের ইম্পোজ করলো বাজেট আমাদেরকে, যেই বাজেট পেশ করার কথা ছিল সংসদে, সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে? হু আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ? আমাদের প্রতিনিধি কারা? কে তাদেরকে নির্বাচিত করেছেন? তাদের কি ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে? ইয়েস আছে, এবং সেটা আছে গণঅভ্যুত্থানের কারণে আছে, সংবিধানের কারণে নাই। অতএব বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয়, লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয়।